হ্যালো, আমি রুম্পা বসাক। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে ক্লাস 10-এর যে থার্ড চ্যাপ্টার শুরু করেছিলাম তার আজকে লাস্ট পার্ট, যেখানে দুটো প্রধান উপপাদ্য ছিল এবং কিছু ইম্পর্ট্যান্ট সেই উপপাদ্য রিলেটেড অঙ্ক, কিছু শর্ট কোশ্চেন এবং কিছু প্রয়োগের উপপাদ্য রয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। আজকে সেই বিষয়গুলোই কমপ্লিট করব। চলো ফার্স্ট যেটা রয়েছে সেটা দেখি। প্রথম যেটা রয়েছে যে প্রমাণ করতে হবে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। আমি বৃত্ত পড়ার সময় বলেছিলাম যে বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা থাকতে পারে, কিন্তু ব্যাস সে নিজেও একটি জ্যা। তো আজকে কি প্রমাণ করব? সেই ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে, খুব ছোট্ট প্রমাণটা, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে করব চলো। ফার্স্ট আসবে আমাদের কি প্রদত্ত, তাই তো? ফার্স্ট প্রদত্ত আসবে। প্রদত্ত, এত ছোট লাইন দেখে মনে হচ্ছে কিছুই তো প্রদত্ত এখানে দেওয়া নেই, বা কি প্রমাণ করতে হবে সেটাও আমি ডাইরেক্ট খুঁজে পাচ্ছি না, তাই তো? কিন্তু না, এই ভাষাটাকে যদি আমরা ভালো করে বুঝি যে ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা, কথাটার মধ্যে কি রয়েছে? অবশ্যই একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্ত না আসলে কি করে ব্যাস আসবে বা কি করে জ্যা আসবে? তাহলে প্রদত্তের মধ্যে কি দেওয়া আছে? নিশ্চয়ই একটা বৃত্ত দেওয়া আছে, তাই তো? বৃত্ত দেওয়া আছে, যার কেন্দ্র দেওয়া আছে, এবং যেহেতু ব্যাসের কথা এসেছে অবশ্যই ব্যাস দেওয়া আছে। আচ্ছা, বৃহত্তম, কখন কেউ কারো সাপেক্ষে বৃহত্তম হবে? নিশ্চয়ই অ্যানাদার অন্য কেউ রয়েছে, তার মানে এখানে অন্য আরেকটা জ্যা আমাদের রয়েছে, তবেই তো আমি বৃহত্তম প্রমাণ করতে পারবো। সো অন্য আরেকটা জ্যা রয়েছে। তাহলে কি কি প্রদত্তে রয়েছে আমি জাস্ট নাম দিয়ে এটাকে লিখে নিতে পারি যে প্রদত্ততে কি বলা হয়েছে? অকেন্দ্রীয় বৃত্তের এটা এ বি আর এটা এম এন। ওকে, অকেন্দ্রীয় বৃত্তের এ বি হলো ব্যাস এবং এম এন হলো ব্যাস নয় এমন জ্যা। ব্যাস নয় এমন জ্যা। ওকে, আমি এই লাইনটাকে ভেঙেই কিন্তু এইটুক পেলাম। এবার প্রদত্ত প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে ব্যাস বৃহত্তম হবে। ব্যাস কে রয়েছে? এ বি, তার মানে এ বি বৃহত্তম কেটার দেন হবে কার থেকে? অ্যানাদার যে জ্যা রয়েছে তার থেকে। এখানে অন্য যে কোনো জ্যা নিতে পারি আমি, যেটা নিয়েছি কি এখানে এম এন। এটাই আমাদের প্রমাণ করতে হবে, আর কিছু তো নেই। এবার তার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে দেখো। এখানে কিন্তু সর্বসম্মতার ধারণাটা কাজে লাগবে না, কারণ ত্রিভুজ দিয়ে প্রমাণ করার মতো কিছু নেই। কিভাবে বুঝবো নেই? কারণ আমরা সর্বসম্মতার ধারণা পড়ার সময় কোথাও কি পেয়েছিলাম গ্রেটার দ্যান লেস দ্যানের কোনো কনসেপ্ট? সেখানে তো শুধু বাহু 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 সমান হতে হবে, বা বাহু কোণ বাহু সমান হতে হবে ইত্যাদি ছিল। গ্রেটার দ্যান বা লেস দ্যানের তো কোনো কনসেপ্ট ছিল না, তাই এটা সর্বসম্মতার মাধ্যমে কিন্তু হবে না। তাহলে কি করে হবে? কি অঙ্কন করতে হবে? কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, যেটা কোথায় টাচ করবে? ডি বিন্দুতে, এবং ও আর এমকে যুক্ত করে দিতে হবে। ত্রিভুজ আঁকছি দেখে মানেই যে এখানে সর্বসমতার মাধ্যমে প্রমাণ করবো তা কিন্তু নয়। দেখো কিভাবে এখানে মোটটা ঘুরে যাবে। প্রথমে কি অঙ্কন করলাম তাহলে? ও থেকে, বা সংক্ষেপে লিখলাম ওডি লম্ব এম এন, এটা অঙ্কন করলাম, এবং কি ও এম এই দুটো বিন্দুকে যুক্ত করলাম, তাই তো? এই দুটো বিন্দুকে যুক্ত করলাম। তাহলে দেখো এবার প্রমাণটা কিভাবে হবে। ফার্স্ট, এটা একটা লম্ব আঁকার জন্য কি উৎপন্ন হয়েছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে সেখানে অতিভুজ রয়েছে, লম্ব রয়েছে, ভূমি রয়েছে, এবং সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানি? অতিভুজের দৈর্ঘ্য অলওয়েজ বড় হয় লম্ব এবং ভূমির থেকে, তাই তো? এই কনসেপ্টটাকে এখানে কাজে লাগিয়েই এই প্রমাণটা কমপ্লিট করব। তাহলে এখানে অতিভুজ কি রয়েছে? ও এম, যেটা কি অবশ্যই বড় কার থেকে? লম্ব বা ভূমি দুজনের থেকেই। কিন্তু এখানে আমি একজনকে নেব। কাকে নেব? ভূমিকে নেব, কারণ ভূমি যদি নিই আমার প্রমাণের ক্ষেত্রে খুব সহজে চলে আসবে, লম্ব দিয়ে যেটা আসবে না। তাই আমি ভূমি হিসেবে কাকে নিলাম? এমডিকে। ওকে, এবার দেখো
ও এম হলো বৃত্তের কি একটা ব্যাসার্ধ, এবং বৃত্তের এটাও তো একটা ব্যাসার্ধ, যারা দুজনেই কি সমান, কারণ একই বৃত্তে তো যতই ব্যাসার্ধ থাকুক না কেন প্রত্যেকের দৈর্ঘ্য কি সমান, কেন্দ্র থেকে অসংখ্য ব্যাসার্ধ চারিদিকে যেতে পারে পরিধির ওপরে। তাহলে আমি ও এম এর জায়গায় চেঞ্জ করে এটাকে ও এ লিখতে পারবো কি না? পারবো তো, অবশ্যই পারবো, কারণ দুজনেই কি একই বৃত্তের ব্যাসার্ধ। ও এম ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবার দেখো কি করে আসবে। আমার দরকার হচ্ছে, আপাতত কোথায় পেয়েছি ও এ, কিন্তু কি দরকার এ বি কে দরকার। এখানে কি পেয়েছি এমডি, আমার দরকার কি এম এন কে, তাহলেই তো প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। কিভাবে আসবো? আমরা জানি ব্যাস ইজুকাল টু 2 ইন্টু কি ব্যাসার্ধ, তাই তো? ব্যাস ইজুকাল টু 2 ইন্টু ব্যাসার্ধ। এবার তাহলে দেখো, আমি যদি উভয় দিকে 2 গুণ করে দিই, ও এ 2 ইন্টু এমডি, তাই তো? উভয় দিকে যদি 2 গুণ করে দিই, কোনো চেঞ্জ নেই, কারণ আমি যা করেছি উভয় দিকে সেম করেছি। ফলে কি দুজনেই 2 দিকে 2 কেটে যাবে, কেটে গিয়ে এটাই দাঁড়ালো। এবার দেখো নেক্সট লাইনে কি আসবে। 2 গুণ করলে এটা কি হলো? এ ও কে 2 বার গুণ করার অর্থ কি? এই যে ব্যাসার্ধকে 2 বার গুণ করেছি, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? ব্যাস হয়ে যাবে না? অতএব কি এটা মানে এ বি লিখতে পারবো। এবং এখানেও তো তাই সেম, যখন কোনো লম্ব এসে কোনো জ্যায়ের ওপরে পতিত হয় তখন তো সেটা সমান 2 ভাগে ভাগ হয়ে যায়, কারণ সমদ্বিখণ্ডিত করে, আমরা আগের উপপাদ্যগুলো থেকে সেটা পড়ে এসেছি। তাহলে এখানে সমান 2 ভাগে ভাগ করার অর্থ কি? এমডি ইজুকাল টু কি ডিএন। তার মানে দুটো এমডি যদি গুণ করি সেটা মানে কি পুরোটা বোঝাচ্ছে। ফলে কি এটা গোটাটা মানে কি এ এম এন। আমার তো এটাই প্রমাণ করার ছিল, তাই না? যে এ বি গ্রেটার দ্যান হবে, যেটা কি একটা ব্যাস গ্রেটার দ্যান হবে কার থেকে? যে কোনো জ্যায়ের থেকে, এবং ব্যাস তো অবশ্যই একটা জ্যা, তাহলে অন্য যে কোনো জ্যায়ের থেকে ব্যাস কি হবে? অলওয়েজ বড় হবে। প্রুফড হয়ে গেল। ওকে, নেক্সট দেখো এটা কি বলা হয়েছে। এটা একটা ম্যাথ যেটা উপপাদ্য রিলেটেড, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব আসে। কি বলা হয়েছে? বলেছে 13 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে যদি 10 সেমি দৈর্ঘ্যের কোনো জ্যা অঙ্কন করা হয়, তাহলে আমি প্রথমে এঁকে নিই যে একটা বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 13 সেমি। তার মানে ব্যাসের দৈর্ঘ্য কত? 26, গোটাটা 26, অর্ধেকটা কত হবে? 13। ব্যাসের নাম দিয়ে দিই এবি, কেন্দ্র ও। ওকে, এবার 10 সেমি দৈর্ঘ্যের একটা জ্যা অঙ্কন করবো। নিশ্চয়ই সেটা কি কেন্দ্র থেকে একটু দূরে হবে, কারণ এটা যদি 13 হয়, গোটাটা যদি 26 হয়, 10 তো কিছুটা দূরে থাকবে। ধরলাম এটা সেই 10 সেমি দৈর্ঘ্যের জ্যা, যার নাম সিডি। ওকে, কেন্দ্র থেকে ওই জ্যায়ের লম্ব দূরত্ব কি জিজ্ঞেস করেছে? এটা নাম দিয়ে দিলাম, এটার নাম কি পি, যেখানে টাচ করেছে। আচ্ছা, এটা আঁকার জন্য আমাকে কি করে নিতে হবে? দেখে মনে হচ্ছে উপপাদ্যের মতোই হচ্ছে, কিন্তু না, একটু আলাদা। এখানে আমাকে সেই ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে, যার জন্য এটা কি হয়ে যাবে? একটা সমকোণী ত্রিভুজ, কারণ লম্ব আঁকার জন্য সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি উৎপন্ন হয়ে গেছে। এটা যদি আমি আঁকি অতিভুজ হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। অতএব সমকোণী ত্রিভুজের সমস্ত শর্ত এখানে কি প্রযোজ্য হবে। তাহলে এটাকে সলিউশন করব কি করে? দেখো এটার মান কত? 13, তাই তো? গোটাটা কত? 10। যেহেতু লম্ব অঙ্কন করেছি, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, তার জন্য এটার অর্ধেকের মান কত হবে? 5 সেমি। এটা যদি 13 হয়, অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 13, কারণ দুজনই বৃত্তের কি ব্যাসার্ধ। একটু আগেই উপপাদ্যটা পড়লাম যেটা, তাই তো? যে ব্যাস হচ্ছে যে কোনো জ্যায়ের থেকে সবসময় কি বড় হয়, বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা। তাই এটা কত? 13। ওকে, এবার দেখো কিভাবে করব। ত্রিভুজ ও সি পি থেকে পাই কি পাই? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজের সেই সূত্রটাকে প্রযোজ্য করব এখানে, যে অতিভুজের দৈর্ঘ্য ইজুকাল টু কি লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য, তাদের স্কয়ার হয় অলওয়েজ। যে অতিভুজের দৈর্ঘ্য কত? ও সি, নাম দিয়ে লিখবো সহজ হবে, অতিভুজের দৈর্ঘ্যের স্কয়ার ইজুকাল টু কি লম্ব মানে ওপি তার স্কয়ার যোগ ভূমি তার স্কয়ার। এটা আমার পিথাগোরাসের উপপাদ্য বলা হয়, তাই তো? এটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়, যেখানে প্রত্যেকের মান কত? ওসির মান কত? 13।
কেন 13? কারণ দুজনই কি বৃত্তের ব্যাসার্ধ, এ ও ইজুগাল টু কি ও সি ইজুগাল টু 13 সেমি। দেন ওপি, এটাই তো আমাদের বের করতে হবে, লম্ব দূরত্বটা। সিপি কত হবে? 5। কেন 5? কারণ সিডি ইজুগাল টু 10 সেমি। যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে সিপি ইজুগাল টু কি পিডি ইজুগাল টু কি 5 সেমি। এবার এটাকে জাস্ট মান বসলেই হয়ে যাবে। 13 স্কোয়ার কত? 169 ইজুগাল টু ওপি তার স্কোয়ার যোগ 5 স্কোয়ার 25। এবার 25 এদিকে এসে কি বিয়োগ হয়ে যাবে, মানে কি 144 ওপি তার স্কোয়ার। সমীকরণটাকে আমরা জাস্ট উল্টিয়ে লিখতে পারি। ওপি তার স্কোয়ার ইজুগাল টু কত? 144। অর্থাৎ ওপি ইজুগাল টু কি √144, মানে কি 12। অর্থাৎ লম্ব দূরত্ব কত? 12। অন্য একটা প্রবলেম করি, তাহলে ক্লিয়ার হবে আরও। কি বলা হয়েছে? 17 সেমি ব্যাসার্ধের বৃত্তে যে জ্যায়ের কেন্দ্র থেকে, প্রথমে আগে যতটুক পারবো সেটা আগে অঙ্কন করে নেব, তারপর নেক্সট যে কথাগুলো বলেছে সেগুলোকে বোঝার চেষ্টা করব। 17 সেমি ব্যাসার্ধ, তাহলে যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্য কত? 17 × 34 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 17, যার কেন্দ্র ও। এবার যেটা বলা হয়েছে যে এই বৃত্তের যে জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, মানে কোথাও একটা জ্যা রয়েছে, সেই জ্যায়ের ওপরে লম্ব দূরত্ব বলে দিয়েছে। ধরলাম এটা একটা জ্যা, এটার মান বলে দিয়েছে কত? গোটাটা 34 এবং ব্যাসার্ধ 17, মানে এ ও বি এরা কত? 17, বাট এ বি কত? 34। জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে সেই জ্যায়ের লম্ব দূরত্ব, জ্যা সিডি, এটা পি, এখানে ওপি বলে দিয়েছে কত? 8 সেমি। কি চেয়েছে? সেই জ্যাটার দৈর্ঘ্য কত? হ্যাঁ, কি জিনিস? আবার এখানে আমাকে অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজ একটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে কি পাই? সেমভাবে ত্রিভুজ ও সি পি থেকে পাই কি পাই? অতিভুজের দৈর্ঘ্য ও সি তার স্কোয়ার ইজুগাল টু ওপি তার স্কোয়ার এবং ভূমি কত? সিপি তার স্কোয়ার। ডাইরেক্ট মান বসাবো। ওসি কত হবে? 17 স্কোয়ার। ওপি কত হবে? 8 স্কোয়ার এবং সিপি কত হবে? এটাই তো চেয়েছে। সিপি পেয়ে গেলে ডবলটা পেয়ে যাব, তাই তো? 17 স্কোয়ার কত? 289, 8 64 এবং সিপি তার স্কোয়ার। সমীকরণটাকে ঘুরিয়ে লিখব। সিপি তার স্কোয়ার প্লাস 64 ইজুগাল টু 289, অতএব সিপি তার স্কোয়ার ইজুগাল টু 289 - 64, অতএব সিপি ইজুগাল টু কি √225 এবং শেষে সিপি ইজুগাল টু কত? 15। সিপি যদি 15 হয়, অতএব সিডি কত হবে? সিপি সিডি ইজুগাল টু কি 15 × 30 সেমি, কারণ সিপি তার ডবল কি হয়? গোটাটা সিডি 30 সেমি। আশা করি বোঝা গেছে। লাস্ট এখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার তুলে ধরা হলো। প্রথম, একটি বৃত্তে কতগুলি বিন্দু থাকে? একটা বৃত্তের মধ্যে তো অসংখ্য বিন্দু থাকতে পারে, তাই না? ফার্স্ট শিখিয়েছিলাম যে আমি যখন অনেকগুলো বিন্দু এইভাবে নিব, প্রত্যেকটা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকতে পারবো। উল্টো দিক থেকে একটি বৃত্তের উপরে অসংখ্য বিন্দু থাকবে, তাহলে একটি বৃত্তে কতগুলি বিন্দু থাকে? অসংখ্য। ওকে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়, বা বৃত্তের বৃহত্তম জ্যা কি? অবশ্যই ব্যাস, অনেকবার বলা হলো। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কি ভাগে ভাগ করে? একটি জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কি ভাগে ভাগ করে? দেখো, 3টে জিনিস পড়েছিলাম, তাই না? ফার্স্ট পড়েছিলাম যে চাপ বলতে কি বোঝায়,
দেন পড়েছিলাম বৃত্তাংশ বলতে কী বোঝায়, এবং তারপরে পড়েছিলাম বৃত্তকলা বলতে কী বোঝায়। তিনটের মধ্যে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, যে একটা বৃত্তের যখন আমরা কোনো জ্যা অঙ্কন ছাড়াই জাস্ট এইভাবে কেটে নিব, তার ফলে যেটা হবে সেটা কি বৃত্তচাপ। কিন্তু একটা বৃত্তকে যখন কোনো জ্যা বরাবর কেটে নিব পুরোপুরি, তখন সেটা কি হয়ে যাবে, একটা বৃত্তাংশতে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি বলা হয়েছে, একটি জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি কি ভাগে ভাগ করে, বৃত্তাংশে ভাগ করে, তাই না? জ্যা দিয়ে ভাগ করেছি, বৃত্তচাপের ক্ষেত্রে জ্যা দরকার হয় না। এখানে জ্যা দ্বারা পুরোপুরি একটা জ্যা, সেটা যে কোনো মাপের হতে পারে, তার ফলে দুটি বৃত্তাংশে ভাগ হয়ে যায়। তাহলে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে কি ভাগে ভাগ করে, দুটি বৃত্তাংশে ভাগ করে, দুটি বৃত্তাংশে ভাগ করে। ওকে, দেন বৃত্তের সকল ব্যাস কোথা দিয়ে যায়, বৃত্তের যতই ব্যাস অঙ্কন করি না কেন সবাই কোথা দিয়ে পাস হবে, কেন্দ্র দিয়ে। আমি এটাও ব্যাস বলতে পারি, এটাকেও ব্যাস বলতে পারি, এটাকেও ব্যাস বলতে পারি, এটাকেও ব্যাস বলতে পারি, সবাইকে ব্যাস বলতে পারি, কিন্তু সবাই কোথা দিয়ে পাস হবে, কেন্দ্র দিয়ে। তাহলে বৃত্তের যতই ব্যাস অঙ্কন করি না কেন সবাই কোথা দিয়ে যায়, কেন্দ্র দিয়ে। দেন বৃত্তকলা কি কি দ্বারা গঠিত হয়, এখনই বললাম বৃত্তচাপ, দেন আসে বৃত্তাংশ, তারপর বৃত্তকলা। কোনটাকে বৃত্তকলা বলবো, আমরা তার বেস্ট উদাহরণ পড়েছিলাম, যে কোনো পিৎজা জাতীয় এই টাইপের কোনো জিনিস কাটার সময় আমরা সেটাকে কিভাবে টুকরো হিসেবে ভাগ করি, ঠিক এইভাবে, যেখানে একটা কার্ভ রয়েছে যেটা কি বৃত্তচাপ, এবং সেই বৃত্তেরই একটা অংশ থেকে কেটে নিয়েছি, যেখানে এই দুটো কি বোঝায়, ব্যাসার্ধ বোঝায়। তাহলে বৃত্তকলা কি কি দ্বারা গঠিত, বৃত্তকলা কি দ্বারা গঠিত, এই যে ব্যাসার্ধ এবং চাপ দ্বারা গঠিত, তাই না? বৃত্তচাপ দ্বারা গঠিত। দেন বৃত্ত একটি সমতলিক চিত্র না বক্রতলিক, সংজ্ঞা পড়ার সময় পড়েছিলাম যে বৃত্ত অবশ্যই কি একটা সমতলিক চিত্র, বাট চাপ সেটা কি একটা বক্রাংশ একটা, তাই না? সরলরেখার একটা অংশ হলে সরল রেখাংশ, বক্রের একটা অংশ বক্রাংশ। বাট জ্যা কি সরল রেখাংশ, সরল রেখার একটা অংশ, সরল রেখাংশ। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।